যে মমতা ব্যানার্জি জিতে গেছে, কিছুক্ষণ পরে আবার খবর পাল্টে গেল যে না, শুভেন্দু অধিকারী জিতেছে। কি হয়েছিল, কি হতে পারে? দেখুন, আমরা জানি যেটুকু খবর আমরা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, শুভেন্দু অধিকারী জিতেনি। কিছু আমলাকে, কিছু অফিসারকে শুভেন্দু অধিকারী কিনে নিয়েছে, যেখানে রেজাল্টার 2 নম্বরই করেছে, যার মাধ্যমে সবটাই কম্পিউটারে হচ্ছে। সেখানে কিন্তু জোর করে এটা করানো হয়েছে। সেটা দেখবেন, জানি না আমি বাঁচতে বাঁচতে, আপনি জীবিত থাকতে থাকতে আমরা জানতে পারবো কিনা। মহামান্য আদালত সে রায় দেবে, সঠিক রায় সঠিক সময়ে হবে, দেখবেন। মানে ওইটা নিয়ে আদালতে কেস চলছে? কেস চলছে, এখনো চলছে, এখনো কেস চলছে। রায় কবে হবে জানি না। মহামান্য আদালতকে সম্মান জানাই। আমরা জানি ধর্মের ডাক বাতাসে নড়ে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রেজাল্ট যাবে যাবে যাবে। দেখবেন শুভেন্দু অধিকারী কোন জায়গায় যায়, হুমায়ুন কবির কি কোন জায়গায় যায়। কারণ হুমায়ুন কবির নিশ্চয়ই আপনারা জানেন বা খবরটা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হলো। তিনি সেদিনকে যে হুমকি দিয়েছেন, যে কাজ করেছেন করুন, ধর্মের ব্যাপার, তিনি ধর্মের সুরসুরি দিয়েছেন। বহু জায়গার মানুষ, প্রচুর টাকা আসছে, ইট নিয়ে এসছেন। ধর্মের একটা সুরসুরি থাকে, ধর্মের একটা আবেগ থাকে। আর মুসলিম ধর্মের মধ্যে বাবরি মসজিদ মানেই তাদের একটা আবেগ কাজ করছে, ধর্মের সুরসুরি, যেহেতু তারা উজাড় করে দিচ্ছে আজকে অর্থ। যে জায়গায় তিনি, যে লোকসভার আন্ডারে তিনি কিন্তু যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তিনি বলছেন ওই এলাকা থেকে 2টো সিট জিতিয়ে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে জামাই আদরে অভ্যর্থনা করবেন। মানে উনি আলাদা দল তৈরি করে এই রেজাল্টটা করবেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবেন। এটা তিনি কোত্থেকে পেলেন? কি আবেগ, কি কৌশল, কি চিন্তা ভাবনা? ওনার চিন্তা ভাবনা, সেটা হুমায়ুন কবিরের চিন্তা ভাবনা। অতএব সেই জায়গায় হুমায়ুন কবির কোথায় যাবেন? দেখবেন শুভেন্দু অধিকারী আগামী দিনে নিশ্চয়ই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তৃণমূল কংগ্রেসে না আসে, বা রাজনৈতিকভাবে তাকে নির্বাচনে চলে যেতে হবে। রামের বনবাস হয়েছিল, ওর হয়তো কারাবাস হতে পারে। 2021 সালে বিরোধী নেতা তৃণমূলের গদ্দার মীর জাফর, কারণ শুভেন্দু অধিকারীকে কেউ না চিনলেও রামনগরের আমি চিনি, কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে যুব কংগ্রেসটা করেছি, একসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসটাও করেছি। আমি দেখেছি শুভেন্দু অধিকারী কি জিনিস। সে আজকে পশ্চিমবাংলার মানুষের ভোটকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য, বিজেপির দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য বলেছিল ক্ষমতায় এলে 3000 টাকা দেবে। পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে না, এটা শুভেন্দু অধিকারীর ভাঙতা কথা, এটা ভারতীয় জনতা পার্টির ভাঙতা কথা। দেখুন বিহারে 10,000 টাকা দিয়েছিল, সেখানে এখন কি চলছে? ক্ষমতায় এসছে, কিন্তু সেখানে আজকে কত মানুষকে ঘর ছাড়া হতে হয়েছে। সেটা কি কতদিন দিবে? তারা দিতে পারবে না। বিজেপির অনুকরণে কি দীঘায় জগন্নাথ মন্দির তৃণমূল বানিয়েছে? না, বিজেপির কে টার্গেট করে, বিজেপিকে অনুকরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই পরিকল্পনা নেননি। এই পরিকল্পনা অনেক আগেই নিয়েছেন। দীঘায় পর্যটকরা আসবেন, কি দেখবেন, তিনি বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে করেছেন। আজকে সায়েন্স সেন্টার থেকে আরম্ভ করে বিভিন্নভাবে দীঘাকে সাজিয়েছেন। সমুদ্রের ধারে মানুষ, পর্যটকরা বসবে, সেখানে সাজানোর চেষ্টা করেছে। বিভিন্ন জায়গায় পার্কিং প্লেসটাকে চেঞ্জ করেছে, আমূল পরিবর্তন করেছেন। বিশ্ব বাংলার গেট করে মানুষের কাছে, পশ্চিমবাংলার, ভারতবর্ষের মানুষের, পর্যটকদের কাছে আকর্ষণ বাড়িয়েছেন। সঙ্গে সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে,
মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে অনুকরণ করে নয়, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়েছেন, যেদিনকে সমস্ত আমলাদের নিয়ে দীঘায় বসে জায়গা সিলেকশন করেছেন শুভেন্দু অধিকারী, সেদিনকে কিন্তু উপস্থিত ছিলেন, শিশির অধিকারী উপস্থিত ছিলেন। সেটা বিগত দিনের আপনি যদি পুরনো ইতিহাস টানেন ছবি পেয়ে যাবেন ছিলেন কিনা। আজকে শুভেন্দু অধিকারী যেহেতু ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কটু মন্তব্য করছে। ও বেঈমান, ও মানুষ কাউকে তিনি কিন্তু লক্ষ্য করে করেননি। তিনি মনে করেছেন যে একটি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ব, যেখানে সমস্ত ধর্মের মানুষ উঠতে পারবে। অনেক জায়গায় আছে। আচ্ছা, এই প্রসঙ্গে যখন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর কথা হলো, তখন আমি এই প্রসঙ্গে একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে, আপনি ভালো বলতে পারবেন। নন্দীগ্রামে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন, কিন্তু ভোটের রেজাল্ট আমরা টিভির মাধ্যমে জানতে পেরেছিলাম যে মমতা ব্যানার্জি জিতে গেছে। কিছুক্ষণ পরে আবার খবর পাল্টে গেল যে না, শুভেন্দু অধিকারী জিতেছে। কি হয়েছিল, কি হতে পারে? দেখুন, আমরা জানি, যেটুকু খবর আমরা পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, শুভেন্দু অধিকারী জিতেনি। কিছু আমলাকে, কিছু অফিসারকে শুভেন্দু অধিকারী কিনে নিয়েছে, যেখানে রেজাল্টার 2 নম্বরই করেছে, যার মাধ্যমে সবটাই কম্পিউটারে হচ্ছে। সেখানে কিন্তু জোর করে এটা করানো হয়েছে। সেটা দেখবেন। জানি না আমি বাঁচতে বাঁচতে, আপনি জীবিত থাকতে থাকতে আমরা জানতে পারবো কিনা। মহামান্য আদালত সে রায় দেবে, সঠিক রায় সঠিক সময়ে হবে, দেখবেন। মানে ওইটা নিয়ে আদালতে কেস চলছে, এখনো চলছে, এখনো কেস চলছে। রায় কবে হবে জানি না। মহামান্য আদালতকে সম্মান জানাই। আমরা জানি ধর্মের ডাক বাতাসে নড়ে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রেজাল্ট যাবে যাবে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলবো, যদি আপনারা ধরুন এবারেও বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, তো আগামী দিনে বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি ঝিমিয়ে যাবে, থিতিয়ে যাবে, নাকি আরো নতুন উদ্যমে তারা এগিয়ে আসবে? কি মনে হয়? আপনি শুধু সময়ের অপেক্ষায় থাকুন কমলেশ বাবু, দেখবেন শুভেন্দু অধিকারী কোন জায়গায় যায়, হুমায়ুন কবির কি কোন জায়গায় যায়। কারণ হুমায়ুন কবির নিশ্চয়ই আপনারা জানেন বা খবরটা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হলো। তিনি সেদিনকে যে হুমকি দিয়েছেন, যে কাজ করেছেন করুন, ধর্মের ব্যাপার, তিনি ধর্মের সুরসুরি দিয়েছেন। বহু জায়গার মানুষ, প্রচুর টাকা আসছে, ইট নিয়ে এসছেন। ধর্মের একটা সুরসুরি থাকে, ধর্মের একটা আবেগ থাকে। আর মুসলিম ধর্মের মধ্যে বাবরি মসজিদ মানেই তাদের একটা আবেগ কাজ করছে। ধর্মের সুরসুরি যেহেতু তারা উজাড় করে দিচ্ছে আজকে অর্থ। যে জায়গায় তিনি, যে লোকসভার আন্ডারে তিনি কিন্তু যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তিনি বলছেন ওই এলাকা থেকে 2টো সিট জিতিয়ে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে জামাই আদরে অভ্যর্থনা করবেন। মানে উনি আলাদা দল তৈরি করে এই রেজাল্টটা করবেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করবেন। এটা তিনি কোত্থেকে পেলেন? কি আবেগ, কি কৌশল, কি চিন্তা ভাবনা? ওনার চিন্তা ভাবনা, সেটা হুমায়ুন কবিরের চিন্তা ভাবনা। অতএব সেই জায়গায় হুমায়ুন কবির কোথায় যাবেন? দেখবেন শুভেন্দু অধিকারী আগামী দিনে নিশ্চয়ই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে তৃণমূল কংগ্রেসে না আসে, বা রাজনৈতিকভাবে তাকে নির্বাচনে চলে যেতে হবে। রামের বনবাস হয়েছিল, ওর হয়তো কারাবাস হতে পারে। এবারে আমি আরেকটা কথা জানতে চাইবো, যে আমাদের এই, আবার রামনগরেই ফিরে আসবো, আমাদের এলাকায় রাস্তা সংকীর্ণ, দীঘা যাওয়ার জন্য রাস্তা সংকীর্ণ, রাস্তা চওড়া করার জন্য প্রকল্প চলছিল, বাইপাস হয়ে যাচ্ছে। আমাদের এই রাস্তাটাকে আর ততখানি গুরুত্ব দেওয়া হবে, নাকি এই রাস্তাটা যেমন আছে তেমন থাকবে, নাকি এই রাস্তাটাও চওড়া হবে? এটা দেখুন কমলেশ বাবু, আপনার প্রশ্ন হয়তো সেটা ঠিক, কিন্তু এটা প্রশাসনিক ব্যাপার। এটা প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত হচ্ছে, তারা চিন্তা ভাবনা করছেন
যে কোন জায়গাটায় গেলে সরকারি কোষাগার থেকে অর্থটা কম খরচ হবে। প্রশাসন সেটা ভাবনা চিন্তা করছেন। তাদের চিন্তা ভাবনার সঙ্গে আমার মতের মিল নাও থাকতে পারে, তাদের প্রশাসনিক চিন্তা ভাবনা, এটা আমি বলতে পারবো। কিন্তু অসুবিধা তো হচ্ছে, আমরা তো এটা সবাই আমি জানি, ভুক্তভোগী। এটা আমরা জানি। রামনগর বাজারের, বালিসাই বাজারের যে ব্যবসায়ী বন্ধুদের পরিসর বেড়েছে, ব্যবসায়ীরা বিভিন্নভাবে তাদের কেনা জায়গায় ঘর করেছেন, তারা তাদের ব্যবসা করছেন। কিন্তু এটাকে যদি পুরোপুরি এনএইচ রাস্তা দীঘা বর্ডার পর্যন্ত নিয়ে যেতে হয়, তাহলে রামনগর বাজারের অনেক মানুষকে ঘর ছাড়তে হবে। তার জন্য মাপযোগ হয়েছে। কেউ কেউ হয়তো অর্থ পেয়েছেন কিনা জানি না, কিন্তু বালিসাই বাজারেও ঠিক একই অবস্থা। তবে আমাদের রামনগর বাজারের এর আগে মাপযোগ হয়েছিল, ভাগাভাগি হয়েছিল, অনেকেরই ঘর ভাঙা হয়েছে। আশা করি রামনগর সমস্যা অচিরেই সমস্যা সমাধান হয়ে যেতে পারে। কিন্তু বালিসাই একটা কঠিন ব্যাপার। বালিসাইয়ের যে অবস্থা, সত্যি মানুষ বিভিন্ন সময় অতিষ্ঠ হয়ে উঠে, এমন যানজট তৈরি হয়, সেটা কিন্তু নিরসন হওয়া দরকার আছে। বাইপাস হলেও নিরসন হওয়া দরকার আছে। রামনগর এবং বালিসাইয়ের যানজট মুক্ত করতে গেলে রাস্তা চওড়া করা দরকার। বিধায়ক তো ওয়াকিবহাল নিশ্চয়ই, কিন্তু এই ব্যাপারে কেন তার নজর পড়ছে না? রামনগরের বিধায়ক কাছে সবটাই নখদর্পণে আছে। রামনগর বিধানসভার বিধায়ক আমার রাজনৈতিক গুরুদেব সদা অখিলগিরি মহোদয় এটার নিয়ে দরবার করতে ছাড়েন না। যখন যে দায়িত্বে মন্ত্রী আসেন তার পিছু তিনি ছাড়েন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কিন্তু সঠিক সময়ে সব জিনিসটাই সেখানে তুলে ধরার চেষ্টা করেন। অচিরেই অখিলবরই দেখবেন নিশ্চয়ই তিনি করিয়ে আনতে পারবেন, এটা আমার বিশ্বাস। রাস্তাটা প্রশাসনিক ব্যাপার, ওটা ওপর মহলের ব্যাপার, ওনাদের চিন্তা ভাবনা। চিন্তা ভাবনাতে হবে। রামনগর ব্রিজের পাশে যে নোংরাটা ফেলা হয়, রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনাকেও নিশ্চয়ই নাকে আঙুল চাপা দিতে হয়। তো ওই জায়গাটা তো, এটা তো এই সমস্যার সমাধান তো স্থানীয়ভাবে করা উচিত। দেখো, তালগাছাড়ি 1 নম্বর পঞ্চায়েত রয়েছে, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি রয়েছে, সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতি রয়েছে, এবং এই রামনগর বাজারের সমস্ত ব্যবসায়ী বন্ধুদের নিয়ে এটাকে সমন্বয় রক্ষা করার জন্য, সবাইকে এই পরিবেশ কলুষিত করা যাতে না হয়, সবার উদ্যোগ দরকার আছে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, নিশ্চয়ই এটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব রামনগর বাজার ব্যবসায়ী সমিতির যিনি সাধারণ সম্পাদক, তিনি রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রদ্ধেয় নিতাই চরণ স্যার। রামনগরের গন্ধ তিনি জানেন, রামনগর মানুষের ভালো কোনটা হবে, খারাপ কোনটা হবে তিনি জানেন। তিনি নিশ্চয়ই তার নজরে আছে। আমি নিশ্চয়ই আপনার যে প্রশ্নটা, এটা আপনার প্রশ্ন নয়, এটা রামনগর বাজারের সবার প্রশ্ন, রামনগরে আগত সমস্ত মানুষের প্রশ্ন, মানুষের প্রস্তাব, মানুষের আবেদন নিশ্চয়ই আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের এখানটায় মৎস্যজীবীরা একটা বিরাট অংশের মানুষ মৎস্যজীবী এখানে, তো তাদের অনেক রকম অভাব অভিযোগ ইত্যাদি আছে। সেখানটায় সরকারের থেকে ওনাদের জন্য একটা ভাতারও ব্যবস্থা হয়েছিল, যে যে টাইমটা ওনারা মাছ শিকার করতে যাবেন না সেই টাইমে ওনাদের জন্য একটা ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু সেটা নাকি এখন বন্ধ আছে বা ওনারা পাচ্ছেন না। এ ব্যাপারে আপনি কিছু জানেন? হ্যাঁ, আমার যেটুকু জানা, ঘোষণা হয়েছে মৎস্যমন্ত্রী বর্তমান যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় বিপ্লব রায় চৌধুরী মহোদয়, তিনি এই ব্যাপারটা রামনগরে এসছেন, দীঘায় বসছেন। দীঘার মৎস্যই মানুষের আবেদন সেখানে আছে, যেহেতু সরকারিভাবে এটা চালু করার ব্যবস্থা হয়েছিল, যে কয়েক মাস বহু মানুষ, বহু মৎস্যজীবী ঘরে বসে থাকেন, তাদের জন্য ভাতা ব্যবস্থা করা, সেটা নিশ্চয়ই মৎস্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব রায় চৌধুরী মহোদয় এই এলাকার মৎস্যজীবী মানুষকে কথা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দৃষ্টি আকর্ষণ করে এই এলাকার মানুষ, বিশেষ মৎস্যজীবীরা যাতে এই ভাতা পায়, সেটা সরকারের দৃষ্টিভঙ্গি যাতে তাদের নজরে আসে সেটা চেষ্টা করছেন। আগামী দিনেই সেটা বড় বড় যারা মাথা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বিধায়ক রয়েছেন, তারা চিন্তা ভাবনা করছেন কিভাবে কি করা যায়। আর আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে রাজ্য সরকার পরিচালনা করছেন, কেন্দ্র সরকারের প্রতিটা পদক্ষেপে পশ্চিমবাংলার প্রতি বঞ্চনা, তার মধ্য থেকেও তিনি চেষ্টা করছেন। আশা করি অর্থনৈতিক অবস্থার ভারসাম্য এনে তিনি নিশ্চয়ই চালু করবেন। গ্রামাঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র, আপনি তো গোবরা থেকে আসেন, গোবরার যে স্বাস্থ্যকেন্দ্রটা আছে তার অবস্থা কেমন বা সেখানে কি ধরনের চিকিৎসা হয় আপনি নিশ্চয়ই বলতে পারেন। প্রাথমিক ট্রিটমেন্ট ছাড়া ওখানটায় বিশেষ কিছু ব্যবস্থা নেই। আমাদের এখানটায় বালিসাই বড়রাখা হাসপাতাল আছে, ওখানে তার থেকে একটু উপরের লেভেলের হলেও ওই পর্যন্ত রেফার করাটাই মেন ব্যাপার। এই সব যে হাসপাতালগুলো গ্রামেগঞ্জে আছে, এগুলোর উন্নয়নের জন্য আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে? দেখুন, গোবরা হাসপাতাল হয়েছিল কিন্তু কংগ্রেসের আমলে। ম্যাক্সিমাম হাসপাতাল তৈরি হয়েছে 72 থেকে 77, যখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়। এখনো আমার মনে আছে যে গোবরায় ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ভোলানাথ সেন। তাই সেই সময় যখন হসপিটালটি তৈরি হয়েছিল, কোয়ার্টার থেকে, ডাক্তার কোয়ার্টার থেকে আরম্ভ করে নার্সদের কোয়ার্টার, সুইপারের কোয়ার্টার, সমস্ত স্টাফদের জন্য কোয়ার্টার ছিল। ডাক্তার সেখানে ছিলেন এবং সেখানে 6খানা বেডের হাসপাতাল ছিল। সেখানে শুধু আউটডোর পরিষেবা নয়, ইনডোর পরিষেবাও ছিল। বামফ্রন্ট সরকার আসার কিছু বছর পরে ওই হাসপাতাল থেকে স্টাফদের তুলতে আরম্ভ করে। সালটা ঠিক এক্ষুনি আমার মনে পড়ছে না, তবে সম্ভবত 92-93 সালে এমন একজন ডাক্তার এসেছিলেন গোবরা হাসপাতালে, যিনি গোবরা হাসপাতালের ডাক্তার নিজে এবং কাঁথি থেকে অ্যানাস্থেসিস্ট এনে অপারেশন করতেন। সেই গোবরা হাসপাতাল। আজকে কিন্তু গোবরা হাসপাতালের আউটডোর পরিষেবা ছাড়া ইনডোর পরিষেবা বন্ধ। সিস্টার নার্স বলতে একজন, ডাক্তার বাবু আছেন খুব ভালো মানুষ, অনিশ মজুমদার, ডাক্তার অনিশ মজুমদার। তার যথেষ্ট পরিষেবা ওদের যতক্ষণ থাকেন, যেটুকু তাদের ক্ষমতার মধ্যে সেইটুকু তারা করেন। আর আমাদের হোমিওপ্যাথি ডিপার্টমেন্ট এত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে বলে হোমিওপ্যাথি পরিষেবাটাও নিচ্ছে। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলেই এই যে গ্রামীণ হাসপাতালগুলো সমস্ত রুগ্ন হয়ে গেছে বামফ্রন্ট সরকারের আমলে। তো আপনারা কিছু করুন, আপনারা সেই জায়গাগুলোকে। এগুলো নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তর থেকে তারা চিন্তা ভাবনা করছেন কিভাবে মডেলিং করা যায়। অখিলবাবুর কাছেও আমরা স্থানীয় গ্রামবাসী হিসাবে দরবার করেছি, দলীয় নেতৃত্ব হিসাবে দরবার করেছি, যাতে গোবরা হাসপাতালের আপগ্রেডেশন হতে পারে, যাতে কোয়ার্টারগুলোকে সেখানে সুরক্ষিত রাখার ব্যবস্থা এবং সঙ্গে সঙ্গে স্থায়ী ডাক্তার, ইনডোর পরিষেবা, সেটা নিশ্চয়ই সরকারের চিন্তা ভাবনা রয়েছে। আর আমাদের 1 নম্বর ব্লকে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল, বালিসাইতে 2 নম্বর ব্লকে বড়রাখা হাসপাতাল। এখন আগের চাইতে রেফার করা সিস্টেমটা প্রায় বন্ধ, হয়েছে। ভালো ভালো ডাক্তার দীঘা হাসপাতালে এসেছেন। আপনি কালকে সকালেই চলে যাবেন, আমি হয়তো দলের একজন কর্মী হিসাবে, তৃণমূল দলের একজন সমর্থক হিসাবে আমি হয়তো তৃণমূল কংগ্রেসের কথাটা বেশি বড় বড় কথা বলছি, এটা কথা নয় কমলেশ বাবু। আপনি কাল সকালে যান, ভিজিট করবেন, মানুষের ঢলটা কিভাবে নামছে। গত কয়েকদিন আগে আমি হাসপাতালে 3 দিন সেখানে কিন্তু বাইরে কাটিয়েছি, দেখেছি, আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, আমার নাতনি হয়েছে। আচ্ছা, অভিনন্দন। আজকে 19 দিন সেই জায়গায় দাঁড়িয়ে 3 দিন সেখানে আমি কাটিয়েছি, দেখেছি সেখানকার শিশুদের ডাক্তারের কাছে ভিড়, গাইনু ডাক্তারের কাছে ভিড়, বিভিন্ন ভাবে চোখের ডাক্তারের কাছে ভিড়। নাম লেখাতে গেলে ভোর থেকে যেতে হবে, তা না হলে 2টা বেজে যাবে। অতএব সেখানকার
পরিষেবা যথেষ্ট ভালো চলছে, আর রেফার আগের তুলনায় অনেকটা বন্ধ হয়েছে। বালিসাই হাসপাতালেও দেখেছি, হ্যাঁ, কোনো কোনো ডাক্তার রিস্ক না নিয়ে তাকে রেফার করছেন। কারণটা কি? হয়তো আমার মৃত্যু আছে, ডাক্তারবাবুরা দায়ী নয়, কিন্তু হঠাৎ যদি হাসপাতালে আমাকে ভর্তি করানো হলো, তার 10 মিনিট পরে, 2 ঘন্টা পরে যদি আমার মৃত্যু হয়, তখন আমরাই, আমাদের মতন কিছু উৎসাহী ছেলে, কিছু উৎসাহী মানুষ, ডাক্তার বাবুদের উপর হামলা হচ্ছে, হসপিটালের স্টাফদের উপর হামলা হচ্ছে, সিস্টারদের উপর হামলা হচ্ছে। এই জন্য অনেক ডাক্তারবাবু রিস্ক না নিয়ে তারা তাকে রেফার করে দেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর পরিষ্কার নির্দেশ দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আপনি পারবেন চিকিৎসা করুন, যদি দেখেন যে না আপনার আওতার বাইরে চলে যাচ্ছে, তখন রেফার করবে। সেই সিস্টেমটাই না, উপযুক্ত পরিষেবা দেওয়ার জন্য যে যন্ত্রপাতি দরকার, এমআরআই মেশিন ইত্যাদি এরকম দামি দামি মেশিন যেগুলো দরকার, ওগুলো তো এইসব হাসপাতালে নেই। এটা আমাকে স্বীকার করতে হবে। উন্নত মানের পরিষেবা দিতে গেলে, কলকাতার টাইপের পরিষেবা দিতে গেলে, এখানে পিজির মতন যদি দীঘা হসপিটালের পরিষেবা আমি মনে করি যে এখানে পাবো, সেটা হবে না। সেটা এখনো সেই সিস্টেম চালু হতে পারেনি। না, আগামী দিনে করা তো উচিত। আগামী দিনে নিশ্চয়ই আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য আছে, স্বাস্থ্য দপ্তরের লক্ষ্য আছে, রামনগর বিধানসভার উপরেই একটি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা, যাতে আমাদেরকে এখান থেকে মানুষকে ভুবনেশ্বর দৌড়ে যেতে না হয়, এখান থেকে মানুষকে পিজি যেতে না হয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের লক্ষ্য। সবচেয়ে ওই দেখুন, ওখানে হয়তো পরিষেবা যন্ত্রপাতির মান উন্নত, সবই ঠিক আছে। তার সাথে আরেকটা জিনিস আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি, যে ওনাদের ব্যবহার না অনেক বেশি পোলাইট। আমাদের কলকাতার যেসব হাসপাতাল আছে ওই রকম জায়গায় ওনাদের ব্যবহারের থেকে ওই উড়িষ্যা বা ভেলোর এইসব জায়গায় ওনারা অনেক বেশি আন্তরিক রোগীদের প্রতি। এই জিনিসটা কি স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা হাসপাতালে নির্দেশ দেওয়া যায় না, যে রোগী তো এক নিজের ঘরের রোগী, সে তো টেনশনে আছে, তার সাথে একটা যদি মাইডিয়ার ব্যবহার না করা হয়, তাহলে সে এমনিতে টেনশনে আছে, তার টেনশন আরো বেড়ে যাবে। দেখুন কমলেশ বাবু, আমি 2014 সালে পিজিতে ভর্তি হয়েছিলাম। পিজির ডাক্তারবাবু, যিনি কার্ডিওলজিস্ট, ডাক্তার নামটা মনে পড়ছে না, যাই হোক, ওই ডাক্তারবাবু ডিপিসি না, তিনি কিন্তু বাইপাস না করার সিদ্ধান্ত নিয়ে তিনি বেলুন সার্জারি করে দেওয়ার জন্য আমার দাদাকে, আমার সঙ্গে হয়তো যারা আমার আত্মীয় স্বজন ছিলেন তাদেরকে বলেছিলেন। কিন্তু সেখানকার পিজির যে পরিষেবা আমি দেখেছি অত্যন্ত ভালো। হয়তো কারো কারো কোনো স্টাফের আচরণ, কোনো ডাক্তারের আচরণ খারাপ থাকতেই, কিন্তু সবাইকে এক জায়গায় একই দাঁড়ি পাল্লায় ওজন করলে হবে না। ভালো মানুষ আছে, আবার কিছু মানুষ আছে যাদের ব্যবহারে রোগীরা অসন্তুষ্ট, রোগী পেশেন্ট পার্টিরা অসন্তুষ্ট হয়, এরকম মানুষও আছেন। এটা নিশ্চয়ই সরকারের নজরে আছে। অনেককেই হয়তো ট্রান্সফার করে দিয়ে কাউকে চেষ্টা করছেন তার যাতে কিছু পরিবর্তন আসে, আবার সরকার প্রশাসনিকভাবে কাউকে চাপ দিয়ে সেটাও চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সর্বদা আছেন, আগামী দিনও থাকবেন। মানুষের কথা, আপনি যে প্রশ্নটা করলেন, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আছে। বেশ, এবারে আমি যুব সমাজের কথায় আসব। যুব সমাজ কর্মসংস্থানের ব্যাপারে এই মুহূর্তে কর্মসংস্থানের জন্য অল্প শিক্ষিত যুবকদের প্রায় বাইরে যেতে হচ্ছে। পশ্চিমবঙ্গে কাজের ক্ষেত্র কেন তৈরি হচ্ছে না? দেখুন, পশ্চিমবঙ্গ শিল্পের দিক দিয়ে অনেকটা পিছিয়ে ছিল, কারণ যখন তখন বামফ্রন্ট সরকারের আমলে ধর্মঘট ইউনিয়ন তো হয়ে গেল না, 16 বছর হয়ে গেল। আমি বলছি কমলেশ বাবু, আপনার প্রশ্নের উত্তর একে একে আমি দিচ্ছি। যে ধর্মঘটের মাধ্যমে এবং বিভিন্নভাবে ইউনিয়ন তৈরি করে শিল্পপতিদের উপর, মালিকদের উপর যেভাবে চাপ সৃষ্টি করা হতো, তাই পশ্চিমবাংলা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, অনেকের খারাপ চোখে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে
বিভিন্নভাবে ছোটখাটো শিল্পপতিদের নিয়ে এসে বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে বেকারত্বের সংখ্যা কমে। কিন্তু বেকারত্ব সংখ্যা আস্তে আস্তে যেভাবে বাড়ছে, সেই তুলনায় পশ্চিমবঙ্গ সরকার হয়তো চাকরি দিতে পারছে না। কিন্তু চাকরি দিতে গেলে একটা বিজ্ঞপ্তি জারি করতে হয়, চাকরি দিতে গেলে একটা পরীক্ষা করাতে হয়। বেকারত্বের সংখ্যা বাড়ানোর যাতে কমানো যায়, পশ্চিমবঙ্গ সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে যখন পরীক্ষা করাচ্ছে, হয় বামফ্রন্ট সরকার, তার মানে তৎকালীন যারা বামফ্রন্ট সরকারের সঙ্গে যুক্ত ছিলেন, সিপিএম এর কিছু উৎসাহী মানুষ, অতি উৎসাহী মানুষ, ভারতীয় জনতা পার্টির কিছু উৎসাহী মানুষ, তারা ঠিক জায়গায় টেস্টি করে দিচ্ছে। সেটা নিশ্চয়ই আপনি কমলেশবাবু জানেন। বিকাশ ভট্টাচার্য তিনি একজন ভালো আইনজ্ঞ, ভালো অ্যাডভোকেট। তিনি আজকে যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন রকম বিজ্ঞপ্তি জারি হলেই বেকারত্ব সংখ্যা কমানোর জন্য যাতে কিছু চাকরি হয়, ঠিক তার আগেই তিনি হাইকোর্টে করে দিয়েছেন, কেসটি ফাইল করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন। না, সেই বিকাশ ভট্টাচার্যই কিন্তু আপনাদের 100 দিনের কাজের টাকা পাওয়ার ক্ষেত্রে রাস্তা সুগম করেছে। না, তিনি সুগম করেননি, তিনি আমাদের নেত্রী, আমার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত গিয়ে যে রাস্তায় বসে যে আন্দোলন হয়েছে, কলকাতার বুকে যে আন্দোলন হয়েছে, দিল্লিতে যে আন্দোলন হয়েছে, আজকে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট দিয়েছে, বা বিজেপি কিছু করেনি। আমাদের বিকাশ ভট্টাচার্য চেষ্টা করেছেন আমাদের সঙ্গে সহযোগিতা করানো, কারণ গ্রাম বাংলায় সিপিএম আছে তো। তাহলে বিকাশ ভট্টাচার্যকে কোন, কিন্তু বিকাশ ভট্টাচার্য বিভিন্ন ভাবে এই সঠিক জায়গায় যে বেকারত্ব সংখ্যা কমানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করছেন একটা চাকরি, স্থায়ী চাকরি তাকে দিতে হবে, তার জন্য তিনি হাইকোর্টটি করেছেন। আবার একজন বিচারপতি, বিচারকের আসনে যিনি বসুন, যারাই বসুন, তার রাজনৈতিক ব্যক্তি সত্তা থাকতেই পারে কোনো দলের প্রতি, কিন্তু বিচারকের আসনে বসে রাজনীতি করাটা উচিত হয়নি অভিজিৎ গাঙ্গুলির। না, উনি তো তার পরে পরেই রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে তার মানে তিনি যে বেকারত্বের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন, তাহলে সেখানে কিন্তু দলের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেস সরকারকে কলুষিত করার লক্ষ্যে তিনি প্রতিটি জাজমেন্ট দিয়েছেন, এবং বিকাশ ভট্টাচার্য সেখানে সেটা নিয়ে সওয়াল করেছে। সেটা কিন্তু অভিজিৎ গাঙ্গুলির বিপক্ষে সওয়াল করেনি। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বড় বড় যারা আইনজীবী আছেন এবং কংগ্রেসের আইনজীবীরা এসেও এখানে সওয়াল করেছেন বেকারদের জন্য। আজকে কিন্তু যাদের চাকরি চলে গেছিল 32,000, আবার পুনর্বহাল হচ্ছে। আজকে কোন জায়গায় দাঁড়ালো? বলেছি না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি বলছি যে এখনো দেখুন, অনেক স্কুলে মাস্টারদের অভাবের জন্য ঠিকমতো পড়াশোনা হয়ে উঠছে না। এই সমস্ত স্কুলে নিয়োগটা যদি হয়ে যায়, তাহলে তো অনেক বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। তো এই ব্যাপারটা আরো তাড়াতাড়ি, আরো একটু যদি আপনারা উদ্যোগ নিয়ে খুব তাড়াতাড়ি করেন। দেখুন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মুখ্যমন্ত্রী মানবিক, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের বহু উচ্চ শিক্ষিত মানুষ যারা মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন, সরকার পরিচালনার ক্ষেত্রে সর্বতোভাবে সাহায্য করছেন, তারা নিশ্চয়ই মানবিক, নিশ্চয়ই নতুন প্রজন্মকে কর্মসংস্থান পাইয়ে দেওয়ার লক্ষ্যে তারা কিন্তু কেউ কিন্তু পিছিয়ে নেই, সবাই চেষ্টা করছেন যে কোনো হবে বেকারত্বের সংখ্যা কমাতে হবে। আমাদের তাজপুরে যে ওই বন্দর হওয়ার কথা ছিল, ওটা তো শিল্পপতিরা বারবার ফিরে যাচ্ছেন, আবারও নাকি শুনছি যে ওই ব্যাপারে হবে। তো এই বন্দর হলে এলাকার আর্থিক মানোন্নয়ন তো অনেকখানি বাড়বে। কতখানি কি আপনার ধারণা যে এইটা হওয়ার সম্ভাবনা আগামী দিনে? অবশ্যই। আপনি জানেন যে টেন্ডার প্রসেসিং হয়ে গেছে,
আচ্ছা, আদানিরা ফিরে গেলেন কেন? ওই আদানিদের সঙ্গে মোদী সরকারের অত ঘনিষ্ঠতা বা ওদের ওই দুর্নীতির জন্যই কি আদানিরা নিজেরা ফিরে গেলেন? আমি মনে করছি এটা ভারতীয় জনতা পার্টির এক কৌশল। আমি মনে করছি ভারতীয় জনতা পার্টির এক কৌশল, যাতে হলদিয়া যদি আজকে বন্দর তৈরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বেকারত্বের সংখ্যা কমাবেন, কিছু বেকার ছেলে চাকরি পাবে, বহু মানুষ উপকৃত হবে। তাই কৌশল করে আদানির মতন বহু শিল্পপতি যারা পশ্চিমবাংলা ভারতবর্ষের অর্থ ভাণ্ডারটাকে শূন্য করেছে, সেই সব মানুষকে পুষে রেখেছিলেন, চেষ্টা করছিলেন। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয়ই তাজপুরে বিমানবন্দর আমাদের বন্দর হবে, নিশ্চয়ই তার জন্য উপকৃত পশ্চিমবাংলার মানুষ হবেই। বিশেষ করে আমরা রামনগরবাসী তো অবশ্যই। অবশ্যই অবশ্যই আমরা গর্বিত মনে করব। আপনি তাহলে আমাকে একটা হিসাব দিন তো, বিজেপি আগের বার বিধানসভায় যে কটা সিট পেয়েছিল এবারে বাড়বে না কমবে? আপনার কমবে কমবে কমবে, এটা আমি হলফ করে বলতে পারি। শুভেন্দু অধিকারী যতদিন, বিজেপির আস্তে আস্তে ক্ষীণ অবস্থা ততদিন। শুভেন্দু অধিকারী গেছে তৃণমূলকে শেষ করে, চক্রান্ত করছিল, তৃণমূল কংগ্রেসকে শেষ করতে পারেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে গিয়ে যে প্রভাব বিস্তারটা সে করেছে, ওই প্রভাব বিস্তারেই ভারতীয় জনতা পার্টি আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে মিলিয়ে নেবেন কোন জায়গায় দাঁড়াবে। আর সিপিএম ওরা খাতা খুলতে পারবে নাকি পারবে না? সিপিএম খাতা খুলতে পারবে না। সিপিএম এর সেই সংগঠন এখনো হয়ে আসে, এখনো তলানিতে আছে। বেশ, অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে কথা হলো চিনুদার। তিনি যথেষ্ট কনফিডেন্ট আগামী দিনে পশ্চিমবঙ্গে তো বটেই, আমাদের রামনগর বিধানসভাতেও তৃণমূল ক্ষমতায় আসবে। আমাদের অখিলদা যদি আবার সেটা আমি কিন্তু এখনই বলা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে টিকিট দেবেন হ্যাঁ। তিনি রামনগরের প্রার্থী। তবে আমাদের এটুকু ধারণা আছে অখিলদা টিকিট পেতে পারেন, সম্ভাবনা প্রবল। কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সাথী, দুর্দিনের সঙ্গী অখিলদাকে তিনি ছাড়বেন না। এটা আমার আপাতত দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থা। কারণ আমি তো আমার অষ্টম শ্রেণীতে যখন পড়ি তখন থেকে অখিলবাবুর সঙ্গে মিশেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পর্যন্ত গেছি। আপনি তখন জানেন কিনা জানি না, সাগরিকা সিনেমা হলে একটি মিটিং হয়েছিল, সাগরিকা সিনেমা হলে। ওই মিটিংয়েই যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আমি ছিলাম। হঠাৎ দেখি আমি নেই, আমার পদ নেই। আমার পদটাকে খাটো করে দিয়ে আমাদের স্বর্গীয় দেবব্রত দাসকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে। কেন হলো, কিভাবে হলো, এর জন্য কিন্তু আমি কয়েকজনকে নিয়ে আমাদের নেত্রী দিদির বাড়িতে গেছিলাম কালীঘাটে। সেখানে কিন্তু একদম আমি যেরকম বসছি ঠিক এইভাবে বসেই আমি কথা বলেছিলাম। আমার সঙ্গে কিছু আমার সহযোগী ছেলেরা ছিল, কর্মীরা, যুব কংগ্রেসের কর্মীরা। সেদিনকে নেত্রী বলেছিলেন যে দলে লেগে থাকো। আর কতদিন ছিল তার? কতদিন? পদ বড় নয়। না, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তৃণমূলে আছেন, আর কতদিন? মানে আপনি কি উপরে উঠবেন না? আপনি কি আরো উপরের নেতৃত্বের সেই রকম জায়গায় বা সেই রকম কোন নির্বাচনে সেই রকম কোন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা? না, আমার সেই মানসিকতা নেই। আমি মনে করি দল আমাকে যদি বলে কাল সকালবেলা পোস্টার বানাতে হবে, সে তো মারাচ্ছেন, সেটা এখন মারাতে হবে, এই কাজটি দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজটি করব। আমার বাসনা নেই। যদি দল মনে করে কোনো দায়িত্ব দেবে, যে দায়িত্ব দেবে সে দায়িত্বভার কাঁধে নিয়ে আমি পালন করার চেষ্টা করব। আপনাকে বলে দিই, বর্তমান চলছে এসআইআর, ভোটার লিস্টের কাজ চলছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বেচারাম মান্না মহোদয়কে। কৃষি বিপণন দপ্তরের যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পাওয়ার পরে চষে বেড়াচ্ছেন, কোটাটা ঘুরছেন। আমাকে ব্লকের সুপারভাইজার করে বিআরএস এই দায়িত্বটা দেওয়া হয়েছে। দল যেদিন দায়িত্ব দিয়েছে ঘোষণা করেছে বাদিয়ার কাণ্ডগ্রাম থেকে প্রতিমা অঞ্চলে জাতিমাটি
বর্ডার থেকে আরম্ভ করে আমাদের তাজপুর পর্যন্ত প্রত্যেকটি বুথের 147টি বুথের BLA-2 আমাদের পার্টির দায়িত্বে যারা আছেন, প্রতিটি অঞ্চলের সুপারভাইজার যারা আছেন, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে যাতে SIR এর কাজটা যাতে ভালোভাবে হয়, যাতে বিজেপি পার্টি কোনো রকম ভোটার তালিকাটাকে কালিমালিপ্ত করতে না পারে, কিছু ভোটার বাদ দিতে না পারে, পাখির চোখ করে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা এখনো করে যাচ্ছে। তাই বেচারা মান্না মহোদয় মন্ত্রী এসেছিলেন আমাদের রামনগর পার্টি অফিসের দোতলায়, যে ওয়ার রুমটা তৈরি করা হয়েছে, কন্ট্রোল রুমটা, সেখানে কিছু ব্যক্তি ছেলেকে বসিয়ে সেই কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটা অঞ্চলে ওয়ার রুমের মাধ্যমে কাজ তুলে আনার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ পার্টি যখন যে দায়িত্ব দিয়েছে কাজ করেছি, আগামী দিনে যদি কোনো দায়িত্ব দেয়, যদি কোনো কাজ করার জন্য নির্দেশ আসে, আমি কাজ করব। তবে আমি মনে করি সাধারণ মানুষের এই রামনগরের মধ্যে কাজ করলে আমার ভালো লাগবে। বেশ, এবারে এই ক্যামেরাটার দিকে তাকিয়ে রামনগরবাসীকে আগামী নির্বাচনে তাদের উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার থাকে বলুন। আমি রামনগর বিধানসভার সর্বস্তরের ভোটারদের বলবো, সর্বস্তরের মানুষকে বলবো, যারা বয়োজ্যেষ্ঠ পিতৃসম মানুষ আছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রণাম, যথাযোগ্য স্থানে প্রণাম জানাচ্ছি, এবং আমার মাতৃসমা গর্ভধারিণী মায়েদের প্রণাম এবং ছোটদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী বিধানসভা নির্বাচনে পাখির চোখ করে আমাদের এগোতে হবে, যাতে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল যেই প্রার্থী আসুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের অন্যতম প্রতীক। তাই জোড়া ফুল চিহ্নে পশ্চিমবাংলার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে, পশ্চিমবাংলাকে ভারতবর্ষের মানচিত্রে 1 নম্বরে নিয়ে যাওয়ার লক্ষ্যে, উন্নয়নের নিরিখে সার্বিক দিক দিয়ে, এবং বিশেষ করে যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক ভেদাভেদ মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে, সেই সমস্ত অপচেষ্টাকে নির্মূল করে দিয়ে, তাদের সেই চিন্তা ভাবনাকে উড়িয়ে দিয়ে পশ্চিমবাংলায় আবার তৃণমূল কংগ্রেস যাতে ক্ষমতায় আসে। রামনগরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য রেখে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন তাকে সবাই রামনগরের মানুষ সমস্ত ভোটার ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন, জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আগামী দিনের উন্নয়ন আরো বেশি করে গতি পাক, এটা সকলের কাছে আমি প্রার্থনা করব। যেন কোনো রকম বিভ্রান্তিমূলক কথায় মাথা ঘামাবেন না, আপনাদের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে দেবেন না। শুধু নেত্রী, আমার নেত্রী, আপনার নেত্রী, উন্নয়নের অন্যতম নেত্রী, জনগণমন অধিনায়িকা মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন, এইটা আমি সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি। আরেকটা কথা বলতে হবে কি, যে কমলেশের এই পাবলিক আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমার কমলেশ ভাই, আমার ছোট ভাই, কমলেশের আমন্ত্রণে তার এই যে আড্ডা, পাবলিক আড্ডায় এতক্ষণ বসে বিভিন্ন প্রশ্ন সে করছে, আমি উত্তর দিচ্ছি, আবার তাকে কখনো কখনো থামানোর চেষ্টাও করছি। এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো, এই এলাকার সমস্ত মানুষকে এটাকে শেয়ার করার জন্য আমি অনুরোধ জানাবো। শেয়ার করুন, বেশি করে আরো খবরটাকে ছড়িয়ে দেন। কমলেশের এই পাবলিক আড্ডার দিকে নজর রাখার জন্য সাবস্ক্রাইব করুন, নজর রাখুন, যাতে এইভাবে আলোচনার মাধ্যমে রামনগর বিধানসভার এলাকার মানুষ যেরকম জানবে, সঙ্গে সঙ্গে এর বাদেও যদি ওর কোনো রকম ছড়িয়ে পড়তে পারে সেটাও বলবো। পাবলিক আড্ডায় অংশগ্রহণ করুন, আলোচনায় বসুন। তবে আমি কমলেশ বাবুকে অনুরোধ করব, আজকে যে আলোচনাটা এককভাবে আমি বসলাম একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হিসাবে, আমি কমলেশ বাবুকে অনুরোধ করব, আগামী দিনে একই জায়গায় 3টি 4টি দলের
যাতে মুখোমুখি বসে এই লড়াইটা, এই কথাটা যেরকম আমরা টিভিতে দেখি, এই আলোচনায় যদি কোন রকম আমন্ত্রণ আপনি জানান তাহলে খুব খুশি হব। ধন্যবাদ চিনুদা, আপনার এই সাজেশন মাথায় রইলো। আমি অবশ্যই চেষ্টা করবো, সেদিন কিন্তু আপনাকেও আসতে হবে তৃণমূলের পক্ষে। অবশ্যই আপনার আমন্ত্রণে ছাড়া দিয়ে আমি আসবো।